বেলাপুর গ্রামে কৃষ্ণ নামে একজন কৃষক ছিল। আর ওনার 4টি মেয়ে ছিল। আর 4 মেয়েরই বিয়ে দেওয়াতে উনি খুব খুশি ছিলেন। ওর 2টো মেয়ের বিয়ে একই বাড়িতে হয়েছিল, আর বাকি 2 মেয়ের বিয়ে আলাদা আলাদা বাড়িতে হয়েছিল। কিন্তু যাই হোক, সব মেয়েরাই খুব সুখে ছিল। একদিন যখন কৃষ্ণ খুব খুশি মনে তার জমির দিকে যাচ্ছিল, তখন তার বন্ধু হরি তাকে বলে, কি ব্যাপার কৃষ্ণ, মুখে এত হাসি কেন? কি হয়েছে বল বল না। এটা তো তৃপ্তির হাসি রে ভাই। হ্যাঁ রে ভাই, একদিকে তুই খুশি আছিস আর ওইদিকে আমার ছেলেটা। মনে আছে তোর বাড়িতে যখন একটা ছেলে হয়েছিল আর আমার 4টে মেয়ে, তখন তুই আমাকে কত কথা শুনিয়েছিলিস, মনে আছে তোর? কৃষ্ণ নিজের 4 মেয়েকে খুব ভালোবাসত। কৃষ্ণের স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। সবে কৃষ্ণ তার ফসলগুলো বিক্রি করলো। একদিন 4 মেয়েরই ফোন এলো যে ওরা গর্ভবতী আর ওরা এখানে থাকতে আসছে। আর 1 সপ্তাহের মধ্যেই ওরা 4 জনই বাপের বাড়িতে চলে আসে। আমরা 4 বোন 9 মাসের জন্য এখানেই থাকবো, তোমার কোনো অসুবিধা হবে না তো বাবা? বাবা, আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে প্রথম সন্তান বাপের বাড়িতেই হয়, তাই আমরা এসেছি। তোরা এ কথা ভাবলিও কি করে যে তোরা আমার উপর বোঝা? বাবার এই কথা শুনে 4 মেয়ে খুব খুশি হয়। কৃষ্ণ এটা বলে তো দিয়েছিল, কিন্তু সে নিজেই বুঝতে পারছিল না যে 4 মেয়ের দেখাশুনো সে কিভাবে করবে। কারণ গরিব কৃষ্ণের কাছে এত টাকা ছিল না যে সে তার 4 মেয়েকে ভালো খাবার দিতে পারে। বৃদ্ধ হওয়ার কারণে সে খুব একটা ফসল উৎপাদন করতে পারেনি বলে তার খুব একটা উপার্জন হলো না। আর মেয়েদের বিয়ে দিয়ে তার হাতে কিছুই ছিল না। এরপরে কৃষ্ণ তার বাকি জমানো টাকা দিয়ে তার মেয়েদের 1 মাস ভালো খাবার দাবারই খাওয়ালো। আর মেয়েদের উনি খুব যত্ন করতেন। আর একদিন উনি জমিতে যাওয়ার সময়, জানিস কৃষ্ণ, আমার ছেলের তো একটা ফ্যাক্টরিতে চাকরি হয়ে গেছে, 10,000 মাইনে। আজ নয়তো কাল ছেলেই আমার বুড়ো বয়সের ভরসা হবে। কিন্তু তোমার মেয়েদের দিয়ে তোমার আর কি কাজ হবে? তাও মেয়েদের দেখাশোনা করতে হচ্ছে। এর জায়গায় যদি কোনো ছেলে হতো তাহলে সে অন্তত উপার্জন করে তো কিছু দিত তোমাকে। ঠিক আছে, পরে দেখা যাবে কে বোঝা আর কে নয়। এখন আমার 4টে গর্ভবতী মেয়ের দেখাশোনা করতে হবে। তোমার সাথে আমি পরে কথা বলবো। গরিব কৃষ্ণ তার বন্ধুকে এই কথা বলে জমিতে চলে যায়। অন্যদিকে ওর মেয়েরা বাড়িতে বসে বলাবলি করছিল, বাবার জন্য খুব কষ্ট হয়, মাও নেই, বয়স হয়েছে বাবার, উপার্জন করতে কষ্ট হয়। তার উপরে আমরা 4 জন এসে এখানে থাকছি। বাবার কাছে তো অত টাকাও নেই যে আমাদের ভরণ পোষণ করতে পারে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে বাবার সাহায্য হবে আর শ্বশুরবাড়ির লোকেরা জানতে না পারে। কিন্তু আমরা এমন কি করতে পারি? তখনই ছোট মেয়ে স্নেহার মাথায় একটা বুদ্ধি আসে আর ও বলে, দিদি, একটা বুদ্ধি আছে বাবাকে সাহায্য করার। সামনেই দীপাবলি, যদি আমরা ঘরেই প্রদীপ বানিয়ে বিক্রি করি, এই করে বাবার সাহায্য হবে আর শ্বশুরবাড়িতে আমরা বলবোও না, ওরা জানবেও না। হ্যাঁ হ্যাঁ, জেঠিমা আমাদের শিখিয়েছিল, এই কাজটা আমরা করতে পারি। আর পরের দিন থেকেই 4 মেয়ে এই কাজে লেগে পড়ল। ওরা বাবাকেও কিছু জানালো না। প্রত্যেক দিন ওরা ঘরের কাজ শেষ করে মাটির প্রদীপ বানিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করতে লাগলো। এইভাবেই 7 মাস কেটে যায়। কিন্তু একদিন ওদের প্রদীপ বিক্রি করতে কৃষ্ণের বন্ধু হরি দেখে নেয়। কিরে কৃষ্ণ, তুই জমিতে কাজ করছিস? তুই তোর গর্ভবতী মেয়েদের দেখাশোনা করতে পারছিস না, তাই ওদের কাজে লাগিয়ে দিয়েছিস। তোর টাকার দরকার ছিল, আমাকে বলতে পারতিস। এটা তুই কি কথা বলছিস? আমি আমার মেয়েদের বিয়ের আগে কখনো কাজ করতে দিইনি, তাহলে এখন আমি ওদের কাজ করতে কেন দেব? এটা আবার তুই কি বলছিস? এমন ভাবে কথা বলছিস যেন তুই কিছু জানিসই না। তোর মেয়েরা গত কয়েক মাস ধরে গ্রামে মাটির প্রদীপ বিক্রি করছে। আমি নিজে পরশুদিন ওদের দেখেছি। বউ আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে তুই সৎ লোক, তুই এরকম কাজ করবি না। কিন্তু তারপর তো আমি নিজেই দেখলাম। ছি ছি। এই শুনে কৃষ্ণ অবাক হয়ে যায়। আর সে না জানিয়ে দুপুরে বাড়িতে গিয়ে দেখে যে সব মেয়েরা বসে প্রদীপ বানাচ্ছে। এই দেখে কৃষ্ণর চোখে জল চলে আসে। আর সে মেয়েদেরকে বলে, এসব তোমরা কেন করছো? আমি কি কখনো তোদের কোনো কিছুর অভাব বুঝতে দিয়েছি যে এখন তোরা আমার বদনাম করছিস? সবাই বলছে যে আমি আমার গর্ভবতী মেয়েদের কাজ করতে পাঠিয়েছি। না বাবা, এরকম কোনো ব্যাপার না, আমরা শুধু তোমাকে একটু সাহায্য করতে চেয়েছি। আজ তোমার ছেলে থাকলে সেও তো তাই করতো, তাই না? শুধু আমরা মেয়ে বলে লোকেরা আজকে এইসব বলাবলি করছে। সমাজে মেয়েদেরকে নিয়েই কেন বাজে কথা বলা হয়? মেয়েরা ঘরে বসে কাজ করলে বাড়ির লক্ষ্মী, আর বাইরে গিয়ে কাজ করলেই
তারা বাজে হয়ে যায়? এ কেমন সমাজ ব্যবস্থা? মেয়েদের মুখে এই কথা শুনে কৃষ্ণের ঠিক বলে মনে হয়, তাই সে তার 4 মেয়েকে বলে, ঠিক আছে, তোদের যখন তাই ইচ্ছা তাহলে তোরা প্রদীপ বানা, কিন্তু তোরা বিক্রি করবি না। আমি সন্ধে অবধি জমিতে কাজ করব, তারপর রাতে তোদের বানানো প্রদীপ আমি গ্রামে গিয়ে বিক্রি করব। 4 মেয়ে বাবার এই কথা শুনে সম্মতি জানায়, আর পরের দিন থেকে 4 মেয়েরা প্রদীপ বানিয়ে রেখে দিত। এরপরে সন্ধেবেলা কৃষ্ণ জমি থেকে ফিরে এসে ওই প্রদীপগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যেত। এর কিছুদিন পরেই হরি একদিন ওদের বাড়িতে কাঁদতে কাঁদতে আসে। ভাই কৃষ্ণ, আমার সাহায্য কর ভাই। আমার ছেলে, যাকে আমি রাজকুমারের মতো বড় করেছিলাম, সে আমার বউয়ের গয়না টাকাপত্র সব চুরি করে ঠকিয়ে পালিয়ে গেছে। আর এই ধাক্কা সহ্য করতে না পেরে আমার বউ অসুস্থ হয়ে পড়েছে, আর ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার টাকা নেই আমার কাছে। কাকু, বাবার 4 মেয়ে বলে অনেক কথা শুনিয়েছ তুমি। আজকে দেখলে তো তোমার গুণধর ছেলে তোমাকে কি খেলা দেখালো। মা, তুই শান্ত হ। এই সময়ে আমাদের একে অপরের পাশে থাকা উচিত। আর এখন তুই গর্ভবতী, তাই এই ধরনের কটু কথা তুই বলিস না, তোর বাচ্চার ওপর প্রভাব পড়তে পারে। তাই তুই মাথা ঠান্ডা কর। বাবা, আমরা প্রথম দিকে প্রদীপ বিক্রি করে কিছু টাকা জমিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে দেব। ওই টাকাই এনে কাকাকে দিচ্ছি, কাকা যাতে কাকিমার চিকিৎসা করাতে পারে। আমি নিয়ে আসছি। এরপরে কৃষ্ণ হরির সাথে গিয়ে তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দেয়। এইভাবেই হরি তার ভুল বুঝতে পারে, আর কৃষ্ণ আর তার 4 মেয়ের কাছে ক্ষমা চায়। এরপর 4 মেয়ে 4 সন্তানকে জন্ম দেয়, আর ওরা নিজের শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বাবাকে বলে, বাবা, তুমি আমাদের সবকিছু। তোমার সাথে থাকাকালীন মায়ের অভাব কখনোই বুঝতে পারিনি। তুমি সবসময় আমাদের তোমার সৌভাগ্য ভেবেছ, বোঝা নয়। এরপর কৃষ্ণর 4 মেয়ে শ্বশুরবাড়িতে চলে যায় আর সুখে থাকতে লাগে। আর অন্যদিকে কৃষ্ণরও আর কোনো ধার ছিল না, কারণ কৃষ্ণ আর তার মেয়ে মিলে এত টাকা জমিয়েছিল যে কৃষ্ণ তার শেষ জীবনটা সুখে কাটাতে পারে।